আমার অভাবের সুযোগ নিয়ে আমাকে জোর করে ধর্ষণ করেছে সায়ন বাবু, মানে সায়ন বসাক। আমার স্বামীর শরীর খারাপ ছিল, স্বামীর চিকিৎসার জন্য কিছু টাকার দরকার ছিল। আমি সায়ন বসাকের বাড়িতে কাজ করতাম, সায়ন বাবুর কাছে কিছু টাকা ধার চেয়েছিলাম। উনি সেই সুযোগে আমাকে ধর্ষণ করে। এখন সবাই বলছে মিটু মিটু। আমি প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি, এখন বুঝেছি। যারা মেয়েদের সর্বনাশ করে চুপি চুপি ভদ্রলোক সেজে থাকে তাদের মুখোশ খুলে দেওয়ার নামই হচ্ছে মিটু। আমি চাই পুলিশ সায়ন বসাককে ধরে আনুক। আমিও সবার মতো বলতে চাই মিটু জিন্দাবাদ। দেখলি ভাই, সায়ন দাকে গুছিয়ে কেসটা খেয়েছে। যা বলেছিস, সামনে থেকে দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টা খেতে পারে না, অথচ বাড়ির কাজে মেয়ের সাথে ইন্টু করে। লজ্জাও লাগে না। ছি। উপর দিয়ে গুড়ের মুড়কি আর ভেতর দিয়ে জবরদস্ত পুরকি। এই এই সায়নদা, এই ও সায়নদা, ও সায়নদা, ও সায়নদা, আরে মুখ ঢাকলে কি হবে গো? মস্তি যখন নিয়েছো খিস্তিতে একটু খেতেই হবে বাস। আরে বস, তুমি তো এখন পুরো হট নিউজ, পুরো ভাইরাল। তা এরকম কজন মেয়েকে লাট খাচ্ছ গো? কজন হ্যাঁ, মস্তি যখন নিয়েছো খিস্তিতে একটু খেতেই হবে বাস। আরে বস, তুমি তো এখন পুরো হট নিউজ, পুরো ভাইরাল। তা এরকম কজন মেয়েকে লাট খাচ্ছ গো? কজন হ্যাঁ, কোন মুখ নিয়ে তুমি ঘরে ঢুকলে? তোমার লজ্জা করলো না? ছি ছি ছি, তুমি অরুণার এত বড় সর্বনাশ করেছো। মেয়েটা শুধু তার বোনের অপারেশনের জন্য তোমার কাছে টাকার সাহায্য চেয়েছিল। তুমি তুমি তাকে বিছানায় নিয়ে ফেলেছো। তুমি এত নোংরা লোক। এতদিন ধরে আমি একটা নোংরা লোকের সাথে সংসার করেছি। সোশ্যাল মিডিয়ায় এসব কি ভিডিও দেখলাম বাবা? শেষে তুমিও? এই কদিন আমি বড্ড এক্সাইটেড ছিলাম, ভেবেছিলাম সমাজে খারাপ মানুষগুলো সব মুখোশ খুলে যাচ্ছে, আর রাস্তায় মেয়েদের প্রতি যে ব্যাড হ্যাবিট, ব্যাড টাচ করা হতো সব বন্ধ হয়ে যাবে। শেষে কিনা আমার বাবা একটা খারাপ মানুষ। আমি আমার বন্ধুদের কাছে মুখ দেখাবো কি করে? সরি মা, আমি অন্যায় করে ফেলেছি, মা। আমাকে ক্ষমা করে দে, আমাকে। আমি অন্যায় করেছি। ও দাদা বাবু, কি বিড়বিড় করছেন? কি অন্যায় করেছেন আপনি? ও রিনি, অরুণা কোথায়? অরুণা মানে ওই আপনাদের বাড়িতে আগে যে কাজ করতো অরুণাদি, সে তো কবে কাজ ছেড়ে চলে গেছে। ও হ্যাঁ, তাই তো। তুই তো 2 মাস ধরে কাজ করছিস। ও কিন্তু নিজে সেদের কাজ ছাড়েনি, ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আসলে ওর হাত টানের দোষ ছিল তো। তোর বৌদি ওকে তাড়িয়ে দিয়েছে। একটা কথা জানেন দাদা বাবু, অরুণাদির দোষ ছিল, কিন্তু হাত টানের দোষ ছিল এটা না আমি কোনোদিন শুনিনি। এই তুই কি বললি? ওর অনেক দোষ আছে। কি দোষ আছে? বাবা, ওর প্রচন্ড প্রতিহিংসা। ওকে যদি কেউ ইট মারে, ও একদিন ঠিক মনে করে তাকে পাটকেল মারবেই। তাই নাকি? হ্যাঁ। ও বাবা, তাহলে তো খুব ডেঞ্জারাস। হ্যাঁ, মারাত্মক ডেঞ্জার। ওর সাথে সবাই বুঝে শুনেই কথা বলে। ঠিক আছে, তুই কাজ কর, আমি গিয়ে দেখি তোর বৌদি চা করলো কিনা। বাবা, ওর প্রচন্ড প্রতিহিংসা। ওকে যদি কেউ ইট মারে, ও একদিন ঠিক মনে করে তাকে পাটকেল মারবেই।
আরে কি হলো, চাটা নাও। এই কি হলো, চাটা নাও। ও হ্যাঁ দাও। কি ব্যাপার বলো তো, দুদিন ধরে দেখছি তুমি খুব অন্যমনস্ক। না না, কোথায় অন্য মনস্ক। আচ্ছা, কাল অত রাত অবধি তুমি টিভিতে কি দেখছিলে? আমি ঘুমিয়ে পড়ার পর ঘরে এলে। আর বলো না, ওই হিন্দি সিনেমার ওই হিরোটা আছে না, সোনু আহুজা। সে কে? আমি তো চিনি না। আরে ভুলভুলি বাংলো সিনেমায় অন্নয় কুমারের সাথে ছিল। সে বুঝলাম, তা কি হয়েছে কি তার? মিটু কেস খেয়েছে। কিরকম? অনেকদিন আগে ওর বাড়ির কাজের মেয়েকে মোলেস্ট করেছিল। মেয়েটা তখন ভয়ে কিছু বলেনি, তারপর এখন চারিদিকে মিটু হচ্ছে দেখে সাহস করে মিডিয়ার কাছে গিয়ে সব বলে দিয়েছে। হ্যাঁ, হিরোটা খুব ভালো অ্যাক্টিং করে, কিন্তু এই মিটু কেস খেয়ে না ওর কেরিয়ারটা মনে হয় নষ্ট হয়ে যাবে। আজকাল চারিদিকে যা হচ্ছে, যে যাকে পারছে কেস দিয়ে দিচ্ছে। একদিকে কিন্তু ঠিকই হচ্ছে পাপা, সমাজে যারা জেন্টলম্যানের মুখোশ পরে রয়েছে অন্যায় করে, তাদের মুখোশ খুলছে। এই বিষয়ে তোমার সঙ্গে আমি কোনো আলোচনা করতে চাই না। অল্প বয়সে বেশি পাকা পাকা আলোচনা করা মোটেও ভালো নয়। আমার যথেষ্ট বয়স হয়েছে পাপা, আমি ক্লাস 9-এ পড়ি, আর আমার বয়সী মেয়েরাই তো এই সব কিছুর বেশি শিকার হয়, তাই আমাদেরই এগিয়ে আসা উচিত। তুই ঠিকই বলছিস, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, যখন ঘটনাটা ঘটছে তখন কেন মেয়েগুলো কিছু বলছে না? তখনই তো বলাটা উচিত। ভয় পেয়ে চেপে যাচ্ছে মামা, আর এই মিটু মুভমেন্ট ওদেরকে এই সাহসটা জোগাচ্ছে, তাই এখন যারা অন্যায় করছে এখন তারা ভয় পাচ্ছে। বাবা, তোমার মেয়ে তো এই বয়সে বড় বিপ্লবী হয়ে উঠেছে গো। তাই তো দেখছি। হেসো না মাম্মাম, এই দেখো কাল একটা মেয়ে প্রফেসরের বিরুদ্ধে মুখ খুলেছে। ওই প্রফেসরটা পরীক্ষার খাতায় ফেল করাবে না বলে মেয়েটাকে কম্প্রোমাইজ করিয়েছে। আর যখনই পরীক্ষার খাতায় পাশ করে গেল তখনই প্রফেসরের বিরুদ্ধে মুখ খুলছে, তাই তো? প্রতিবাদ করলে ফেল করেছে। আই ডোন্ট লাইক ইউর লজিক পাপা। তুমি কি যারা অন্যায় করছে তাদের সাপোর্ট করছো? একদম নয়, আমিও প্রতিবাদ করছি। আমার কথা হলো যে সুবিধা নিয়ে পরে গিয়ে প্রতিবাদ করার থেকে তখনই প্রতিবাদের সাহস গড়ে তোলা উচিত প্রত্যেকটা মেয়ে। তোমরা কি একটু থামবে? তোমাদের এই বাপ মেয়ের দ্বন্দ্ব শুরু হয় না, সেটা ঝগড়ায় টার্ন নেয়। সকাল সকাল আমি বাড়িতে কোনো ঝগড়া চাইছি না। মাম্মাম, আমার ব্রেকফাস্টটা আমার বেডরুমেই দিয়ে দাও, আমার এখানে একদম ভালো লাগছে না। দেখলে তো, রেগে গেল। একটা ব্যাপার কিন্তু ঠিকই বলেছে দিয়া, যারা অন্যায় করেছে তারা কিন্তু এই মুভমেন্টে খুব ভয় পাচ্ছে। হ্যাঁ, আর ওরা আজকে জেনারেশন, তাই প্রতিবাদ করতে শিখছে। যাকগে। ও, আজ তো রবিবার, তুমি কি বেরোবে? হ্যাঁ, ওই অতনুর সাথে একটু আড্ডা মারতে যাও। কিরে, কি ব্যাপার? হঠাৎ জরুরি তলব? কোনো কেস টেস খেয়েছিস নাকি? না না, এখনো কেস খাইনি, কিন্তু সম্ভাবনা আছে। কোথায়? অফিসে? ওই মেনটেনেন্স ম্যানেজার কি জানো নামটা? সুকান্ত। এই মাল বহুত বিটকেল, জানিস তো? সব সময় ওত পেতে বসে থাকবে যে কখন কাকে কেস খাওয়াবো। আরে ওর জন্যই তো আমি চাকরিটা ছেড়ে অন্য কোম্পানি জয়েন করলাম। আরে না না, অফিসের প্রবলেম না, ও সুকান্তর সাথে আমার খুব ভালোই খাতির আছে। সে আমি জানি, তাহলে কেসটা কি? এই মিটু নয় তো? সেরকমই। বলিস কি রে? কবে, কখন, কোথায়, কি ঘটেছিস ভাই? মাস 3 আগে, যদিও কোনো কেস টেস দেয়নি, কিন্তু ভয় ভয় আছি যদি কেস দিয়ে দেয়। হঠাৎ ভয় পাচ্ছিস কেন? ভয় পাবো না, আজকাল মিটুর যে ধুমকি উঠেছে, তারপর মালটা খুব মুখোরা। আজকে আবার শুনলাম ও নাকি প্রতিহিংসা পড়ায়। তো প্রতিহিংসা পরায়ণ তো কি? তুই কি তাকে কোনো বাস টাস দিয়েছিস? একটা সময় ওকে আমি হেল্প করেছিলাম ঠিকই, কিন্তু তার বদলে ওর থেকে আমি ফায়দাও নিয়েছিলাম। ওর আমি কাজও খেয়েছিলাম, আর ওর পেটে আমি লাতটাও মেরেছি। তার মানে ও তোর উপর ক্ষেপে থাকতেই পারে। মানুষের স্বার্থে আঘাত লাগলেই না, তখনই এসব কেস টেস দেওয়ার ব্যাপারগুলো মাথার চাকার দিয়ে ওঠে, বুঝলি? আচ্ছা, সে কে বলতো? আমি কি তাকে চিনি? ভালোভাবেই চিনি। কে? আর ওই আমাদের বাড়িতে একটা মেয়ে কাজ করতো না, অরুণা। হ্যাঁ হ্যাঁ, অরুণা। পুরো আগুন ফিগার ছিল কিন্তু বাইরে। সেই আগুনেই তো আমি ছ্যাঁকা খেয়েছিলাম, কিন্তু সেই ফসকা যে এতদিন পর ফিরে আসবে কে জানতো? আচ্ছা, কেসটা কি একটু ডিটেলে বলতো দেখি। জানিস ভাই, মালটা আমাকে না হেভি লেভেলে গ্রিন সিগন্যাল দিত। যেমন ধর, ওই আমার সামনে আসলেই শাড়ি আঁচলটা সরিয়ে নিত, ওই শরীরে আঁক বাঁক এক্সপোজ করতো। এছাড়াও যেমন ধর, ওই তুই আমার বাড়িতে গিয়ে নিতাকে গিয়ে একদিন বলেছিলি না, এই কলেজের সুন্দরী মেয়েদের আমি হাত দেখে দিতাম, মালটা সব আড়াল থেকে শুনেছি। ঠিক তার পরের দিন
বাড়ি ফাঁকা পেয়ে আমাকে দাদাবাবু আপনার চা। তুই চা নিয়ে এলি যে? তোর বৌদি কোথায়? বৌদি তো সকাল সকাল বাজার করতে বেরোলো, আমাকে বলেছিল একটু চা করে দিয়ে দিতে। কিরে, কিছু বলবি? আমার কপালটা না খুব খারাপ জানেন দাদাবাবু। কেন রে, কপালের আবার কি হলো? আমার স্বামীর শরীরটা না খুব খারাপ। শরীর থাকলে খারাপ তো হবেই, তো তার সাথে কপালের সম্পর্ক কি? তা তোর স্বামীকে কি ডাক্তার দেখিয়েছিস? হ্যাঁ, হাসপাতালে দেখিয়েছি। ডাক্তার বলল লিভারের রোগ হয়েছে। আমার কপালে যে আর কি কি আছে কে জানে। বিধাতা কপালে যা লিখে রেখেছে তাই হবে, তো ভেবে কি লাভ? দাদাবাবু আমার হাতটা একটু দেখে দিন না। আমি যে হাত দেখতে পারি তোকে কে বললো? না মানে আপনার বন্ধু দাদা এসেছিল না, উনি বৌদিকে বলেছিলেন, আমি শুনে নিয়েছি। তার মানে আমাদের কথা তুই চুপি চুপি আড়াল থেকে শুনছিলি, তাই তো? দে তুই হাতটা দে দেখি। তোর হাতটা তো খুব নরম। এটা হাতে লেখা আছে বুঝি? আরো লেখা আছে যে তোর দুটো হাতই খুব নরম। তাই দেখুন তো পরীক্ষা করে। ঠিকই, তোর দুটো হাতই ভীষণ নরম, মোলায়েম। তুই যে এত কাজ করিস সেটা বোঝাই যায় না। আমার সারা শরীর নরম। সেটা কে পরীক্ষা করে বললো? তোর স্বামী? না না, ও পরীক্ষা করে না, আসলে ও পরীক্ষা করতে জানেই না। বিয়ের পর থেকে তো দেখলাম সবাই আমাকে বলে আমি নাকি পরীক্ষায় ফেল, বাজে মেয়ে মানুষ। তুই চাইলে অন্য কাউকে দিয়ে তো পরীক্ষা করিয়ে দিতে পারতিস। সবার কাছে দুহাত বাড়িয়ে পরীক্ষা করতে দেওয়ার মতো মেয়ে মানুষ অরুণা নয় দাদাবাবু। কিরে, হাত দেখালি না? না না, আজ থাক, আসলে মেলা কাজ পড়ে আছে। বৌদি এসে বলবে এই কাজ হলো না ওই কাজ হলো না, তার থেকে আপনি একদিন ফুরসত করে দেখে দেবেন। তা দেখবো না পরীক্ষা করবো? সে না হয় আমি দুহাত বাড়িয়েই দেব, আপনার ইচ্ছে হলে পরীক্ষা করে দেখুন। বুঝলাম, এটা তো পুরো গ্রিন সিগন্যাল ছিল। আমিও তো তাই ভেবেছিলাম। তারপর কি করলি? সোজা ঝাঁপিয়ে পড়লি? হ্যাঁ, আমার কাছেও একটা সুযোগ এলো। আর সেদিন মিতা দিয়াকে নিয়ে দিদির বাড়িতে বেড়াতে গেছে। দাদাবাবু আসবো? হ্যাঁ, দাদাবাবু আমার স্বামীর খুব শরীর খারাপ, হাসপাতালে ভর্তি। তাহলে তুই এলি কেন? হ্যাঁ, আজকে দিয়া আর তোর বৌদি বাড়িতে নেই ঠিকই, কিন্তু আমি নিজেরটা ঠিক নিজে চালিয়ে নিতাম। না না, আমি একটা অন্য কারণে এসেছি। কি কারণে? এটা হাসপাতালের প্রেসক্রিপশন। ডাক্তারবাবু বলেছেন লিভারে অপারেশন করতে হবে। ল্যাপারোস্কোপি লিভার সিস সার্জারি করতে হবে? ডাক্তারবাবু বলেছেন এক্ষুনি অপারেশন না করলে লিভারে ক্যান্সার হয়ে যেতে পারে। তো করেই নি অপারেশন। সে তো করাতেই হবে, কিন্তু অনেক টাকা খরচ দাদাবাবু। কত খরচ? ডাক্তারবাবু বলেছেন মানে বাইরে থেকে করালে লাখখানিক টাকা লাগবে, আর সরকারি হাসপাতাল থেকে করালে ওই 50-60 হাজার টাকা মতো লাগবে। ও দাদাবাবু
আমাকে বাঁচান আরে দাদাবাবু। না 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 পায়ে পড়িস না, ও আপনি আমাকে কি করছিস কি তুই? দাদাবাবু, আমার স্বামী আর কিছু পারুক না পারুক, আমাকে ভীষণ ভালোবাসে। ও মরে গেলে আমি বাঁচবো না দাদাবাবু, আপনি আমাকে বাঁচান। দাঁড়া দাঁড়া শান্ত হ। দেখ আমি তোকে 20,000 টাকা মতো আমি দিতে পারি, বাকি টাকা কিন্তু তোকে নিজেই জোগাড় করে নিতে হবে। হ্যাঁ, হতেই হবে দাদাবাবু, হতেই হবে, বাকিটা আমি জোগাড় করে নেবো। দাঁড়া রুনা, এনে আপনি আমাকে বড় সাহায্য করলেন দাদাবাবু, আপনি আমার কাছে ভগবান তুল্য। আরে না না, আমাকে ভগবানের সাথে তুলনা করিস না, আমি ভগবান হতে চাই। আপনি তো আমার বিপদের সময় পাশে দাঁড়ালেন, আমাকে সাহায্য করলেন, আপনি তো আমার কাছে ভগবানের মতো। তুই ভুল করছিস রুনা, ভগবান কিছু দিলে তার বদলে কিচ্ছু চায় না, কিন্তু আমি যে তোকে টাকা দিলাম তার বদলে তো আমার কিছু চাই। আপনি কি চান বলুন, আমার সাধ্যের মধ্যে থাকলে আমি নিশ্চয়ই দেব। যদি বলি তোকে চাই, আমি এই 20,000 টাকার বদলে শুধু তোকে চাই। টাকার বদলে যদি আপনি আমায় চান, বেশ নিয়ে নিন। রুনা, যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা জোগাড় করে তোর স্বামীর অপারেশনটা করিয়ে নে। দাদাবাবু, একটা কথা বলবো? বল না। আপনাকে আমি খুব ভালোবাসতাম জানেন তো, কিন্তু আজ থেকে আর বাসি না। মানে মানে আমি আপনাকে ভালোবেসে সব কিছু দিতে চেয়েছিলাম, আমার শেষটুকুও দিতে চেয়েছিলাম, কিন্তু আপনি নিতে পারলেন না। আপনি আমার সাথে সৌদা করলেন, আমার অসহায়তার সুযোগ নিলেন, আমার মনের অবস্থা না বুঝেই আমার সুযোগের সদ্ব্যবহার করলেন। যদি কোনোদিন সুযোগ পাই, আমিও কিন্তু সুযোগের সদ্ব্যবহার করে দেখিয়ে দেব। এই জন্যই মহানায়ক বলেছিলেন, নারী চরিত্র বেজায় জটিল, সে যে কোনো নারী হোক না কেন। আরে ভাই, নারীদের মন বোঝা একটা আর্ট, বুঝলি? আর সেই আর্টটা তুই ছোট থেকে আজ অব্দি বুঝতে পারলি না রে। সেই জটিলারটা আমার মাথায় ঢোকে না রে। একদিন হামা করে দিয়ে বিছানায় উঠে পড়তে চাইছে, আর একদিন বিছানায় তোলার জন্য রেগে যাচ্ছে। এর থেকে ডেরিভেটিভের অঙ্ক অনেক সোজা। যাকে ছাড়, তখন বললি পরবর্তীকালে কাজ খেয়ে নিয়েছিলাম, পেটে লাত মেরেছিলাম, সেই কেসটা কি? সেই ঘটনার পর ওর স্বামীর অপারেশন হলো, তারপর সুস্থ হয়ে বাড়িও ফিরল, কিন্তু তারপর থেকে দেখছি ও আমার সাথে কোনো কথা বলে না, আমাকে পাত্তাও দেয় না। একদিনও আমার বেডরুমে জিনিসপত্র মোছার কাজ করছিল, আর আমি এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম। কি হচ্ছেটা কি? ছাড়ুন ছাড়ুন বলছি। কি হচ্ছে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না তাই না? কিচ্ছু বুঝতে পারছেন না? আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? এসব তুই কি বলছিস শোনো না, আমি কি তোকে তোর প্রথমবারের মতো তোর গায়ে হাত দিলাম? প্রথম দ্বিতীয় আমি কিচ্ছু বুঝি না।
আর যদি আপনি গায়ে হাত দেন না, আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। অরুণা, প্রথমে বৌদিকে বলবো, তারপর দিয়ার কাছে আপনাকে অপমান করব, তারপর সোজা থানায় যাব। তুই আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিস? আর একবার না গায়ে হাত দিয়ে দেখুন, পুলিশের ভয় কাকে বলে দেখিয়ে দেব। সেদিন আর ওকে ঘাটালাম না, চুপচাপ আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। তারপর আমি ঠিক করলাম যে ওকে এই বাড়ি থেকে বের করবই। তাই আমি একটা প্ল্যান করলাম। আমি নিতাকে বললাম, অরুণার হাত টানের অভ্যেস হয়েছে, রোজ 100-200 টাকা করে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিতাকে বোঝালাম স্বামীর অসুস্থতার জন্যই ও অভাবে হয়তো এসব করছে, আর নিতাও সেটা খেয়ে নিল। তার পরের দিন অরুণা কাজ করতে এলে, বৌদি আমার হয়ে গেছে, আমি আসছি। অরুণা শোন, তোর মাইনেটা ধর। কিন্তু বৌদি এখন তো মাস শেষ হয়নি। না মানে কাল থেকে আর তোকে আসতে হবে না। আমার দোষটা কি যদি একটু বলতে খুব ভালো হতো। ছাড় না, কি দরকার? তোমাদের দরকার না থাকলেও আমার দরকার আছে। তুই যখন জানতেই চাইছিস তাহলে শোন, এখন কদিন ধরে মাঝে মাঝেই তোর দাদাবাবুর 100-200 টাকার নোট হারিয়ে যাচ্ছে। তার মানে তোমাদের মনে হয়েছে যে টাকাগুলো আমিই নিচ্ছি? দেখ, তুই বাদে তো আর কোনো বাইরের লোক এখানে আসে না। তোকে আমরা অনেকটা বিশ্বাস করেছিলাম, তুই সেই বিশ্বাসের মর্যাদা রাখিসনি। ঠিকই তো, চুরি তো শুধু বাইরের লোকরাই করে, তাই না? দেখ, এসব কথা এখন বলিস না। তোর দাদাবাবু বলছিল পুলিশের কাছে যাবে, আমি বারণ করেছি। দেখ, আমি তোর 1 টাকাও কাটিনি, মাস এখনো শেষ হয়নি, তবু তোকে পুরো মাইনেটাই দিয়েছি। কাল থেকে আর তোকে আসতে হবে না, তুই এখন যা। দাদাবাবু, বদনামটা আমাকে না দিলেই পারতেন। আর যে 20,000 টাকাটা আপনার থেকে ধার নিয়েছি সেটা আমি চুকিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যে বদনামটা আপনারা আমাকে করেছেন সেটাও সুযোগ পেলে ফেরত দিয়ে দেব। আপনি সেই অপেক্ষায় থাকুন। এ তো সরাসরি থ্রেট। আমি সেই ভেবেই তো ভয় পাচ্ছি। আজকাল সবার হাতেই মোবাইল, সব ধরনের স্ট্যাটাসের মানুষরা নিজেদেরকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ করে রেখেছে। যদি কোনো কারণে কোনো ভিডিও একবার ভাইরাল হয়ে গেল তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। আমার চিন্তায় ঘুম আসছে না, তুই আমাকে কোনো সলিউশন না দিয়ে উল্টে আমাকে ভয় দেখাচ্ছিস। আরে সোনা, সলিউশন কি এমনি বের হয়? হ্যাঁ, পেটে দারু পড়তে হবে, ঠান্ডা মাথায় মগজে ধোঁয়া দিতে হবে, তবেই তো সলিউশন বেরোবে সোনা। ঠিক আছে, আজ সন্ধ্যাবেলা আমার বাড়িতে চলে আয়, দারু খেতে খেতে একটা সলিউশন ভাবা যাবে। খেপেছিস তুই? নিতার সামনে এইসব আলোচনা করবি? ওহো, নিতে আজকে সন্ধ্যাবেলা বাড়িতে থাকবে না। দিয়ার কোন একটা বন্ধুর জন্মদিন আছে, সেই জন্মদিনে নিতার বিয়েতে নিয়ে যাবে। গুড। ওই কি যেন নাম মেয়েটার? অরুণা। হ্যাঁ, তুই ওর বাড়ি চিনিস? হ্যাঁ, একটু দূর। কতই বার দূর? ওই তো সুভাষপল্লীতে। তোর বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে হবে। হ্যাঁ, তুই কালকে সকালবেলা 11টা নাগাদ অরুণার বাড়িতে যা, আর গিয়ে ওকে বল তুমি আরো কিছু টাকা নাও, নিয়ে বরের চিকিৎসাটা ভালো করে করো, আর সেই সাথে আগের বারের জন্য ক্ষমাটা চেয়ে নে। তাতে মানবে? আলবাত মানবে। কত দেওয়া যায় বলতো? শোন, বেশি না, সাথে করে 10-20 হাজার টাকা নিয়ে যা, নিয়ে গিয়ে টুক করে হাতে গুঁজে দিবি, কেমন? আর অবশ্যই মিটুর কথাটা কিন্তু ভুলেও তুলবি না, কারণ অলরেডি তুমি একবার শিয়ালকে ভাঙা বেড়া দেখিয়ে দিয়েছো, আর তাকে খুঁচিয়ে, কেমন? দেখি তোর টোটকা কাজে লাগে নাকি। আমাদের এই সমাজে বিশেষ করে নারীরা নানাভাবে নিগ্রহের শিকার হয়, প্রধানত যৌন নিগ্রহ। আর সেগুলো
লজ্জা ভয়ের আড়ালে সমাজে গোপন থেকে যায়। আর এই মিটু অভিযানের পরে সেই সব নিগৃহীতারাই সমস্ত লজ্জা ভয়কে দূরে সরিয়ে রেখে সমাজের বুকে চিৎকার করে বলে ওঠে, আমিও অত্যাচারিতা, আমিও নিগ্রহের শিকার। এই পর্বে সায়নও সেই রকম একজন ব্যক্তি যে গোপনে অপরাধ করেছিল তার বাড়ির পরিচারিকা অরুণার সঙ্গে। নমস্কার, আমি মধ্যমগ্রাম থানার ওসি রাজা মুখার্জি। ক্রাইম ডায়েরির আজকের পর্বে দেখাবো একটা অপরাধের আড়ালে কিভাবে ঘটে গেল পরিকল্পিতভাবে অন্য একটা অপরাধ। স্যার, বডি কোথায়? পাশের বস্তি 4 নম্বর পাকা ঘরে স্যার। হ্যাঁ, বাই দ্য ওয়ে, লাশটা কার আইডেন্টিফাই করা গেছে? হ্যাঁ স্যার, এই বাড়িরই মেম্বার। ভিকটিমের নাম অরুণা মণ্ডল। অরুণা মণ্ডল? চলো তো দেখি। হ্যাঁ, আসুন স্যার। পূজা, আশা করা যায় একটা মার্ডার কেস, আর খুনটা হয়েছে এই ছুরিটা দিয়ে। তবে ছুরিটা নিতান্ত একটা ফল কাটা ছুরি। দেখে মনে হচ্ছে যে এটা কোনো প্রফেশনাল খুনির কাজ নয়। একদমই তাই স্যার, ছুরিটা কিন্তু ভিকটিমের বডিতেই রয়ে গেছে। দেখো, খুনটা দেখে মনে হচ্ছে এর অনেকগুলো কারণ হতে পারে। প্রথমত বডির কোনো একটা হাড়ে ছুরিটা এমনভাবে আটকে গেছে সেটা টেনে বার করা যায়নি। দ্বিতীয়ত, খুনটা হওয়ার সময় কিছু একটা ঘটেছে যেটা বুঝতে পেরে খুনি পালিয়েছে। আর তৃতীয় কারণটা ভেরি ডেঞ্জারাস। এরকম হতে পারে যে পুলিশকে বিভ্রান্ত করার জন্য মার্ডার ওয়েপেনটা বডির মধ্যে আটকে রাখা হয়েছে। কিন্তু স্যার, আপাতত তো আমাদের প্রসেস ধরে এগোনো উচিত বলে আমার মনে হয়। এক্স্যাক্টলি স্যার। আচ্ছা, ভিকটিমের বাড়িতে আর কে আছে? স্যার, ওনার অসুস্থ স্বামী পাশের ঘরে শুয়ে আছেন। আচ্ছা, উনি কি কথা বলার মতো পরিস্থিতিতে আছেন? হ্যাঁ স্যার। তাহলে চলো ওনার সঙ্গে একবার কথা বলে যাক। আসুন। আপনার নাম? জীবন মণ্ডল। আপনি নিশ্চয়ই জানেন যে আপনার স্ত্রী খুন হয়েছেন এবং খুনটা পাশের ঘরেই হয়েছে। আপনি তখন কোথায় ছিলেন? আমি তখন এই ঘরেই শুয়েছিলাম, আমি কিচ্ছু বুঝতে পারিনি। একটু আগে লক্ষ্মীর মা চেঁচামেচি করে বলল অরুণা নাকি মরে গেছে, ওর পেটে ছুরি ঢোকানো। লক্ষ্মীর মাটা কি? স্যার, বিনা হালদার, এই বস্তিতেই থাকেন। আমি ওনার বয়ান নিয়েছি। উনি বললেন যে একটা বাড়িতে কাজের লোকের দরকার ছিল, তাই এসেছিলেন অরুণাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে এসে দেখেন যে অরুণার এরকম বিভৎস অবস্থা। তারপর উনি আমাদের ফোন করে খবরটা দেন। আচ্ছা জীবনবাবু, আপনি কাজকর্ম কিছু করতেন? আগে আমি মিস্ত্রির সাথে লেবারের কাজ করতাম, এখন শরীর খারাপের জন্য আর পারি না। তো আপনাদের চলতো কি করে? অরুণা 3টে বাড়িতে কাজ করত, বসাক বাড়িতে সব কাজ করত, আর মিত্র বাড়ি আর দত্ত বাড়িতে বাসন মাজার কাজ করত। এই তো 3 মাস আগে বসাক বাড়ির কাজটাও চলে যায়। এবার একটা দরকারি প্রশ্ন আপনাকে করছি। দেখুন, আমরা আন্দাজ করছি এটা খুন হয়েছে, আর খুনটা পাশের ঘরেই হয়েছে। সেক্ষেত্রে আপনি কাউকে দেখেছিলেন বা কোনো শব্দ শুনেছিলেন বা কি কারোর কোনো আওয়াজ শুনেছিলেন? হ্যাঁ, আওয়াজ শুনেছিলাম। বাইরে থেকে কি একজন অরুণার নাম ধরে ডেকেছিল। অরুণা গিয়ে বোধহয় দরজা খুলেছিল। আচ্ছা, যে গলাটা শুনেছিলেন সেটা কি আপনার চেনা গলা? না, এই বস্তির কারোর গলা না। পুরুষ না মহিলা? পুরুষ। গলাটা আগে কোনোদিন শুনেছেন? না। ডেড বডির সঙ্গে পাওয়া গেল মার্ডার ওয়েপেন, আর সেই সঙ্গে ফিঙ্গারপ্রিন্টটাও ছিল স্পষ্ট। কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা ছিল কার সেটা জানার জন্য আমাদের একটু সময় লেগে গেল। আমরা প্রথম থেকে অরুণার স্বামী জীবনকে সাসপেক্ট লিস্টে রেখেছিলাম, আর তাই তার ফিঙ্গারপ্রিন্টটা প্রথমেই কালেক্ট করলাম। তারপর করলাম বীণা মণ্ডল ওরফে লক্ষ্মীর মায়ের, আর তারপর বস্তির যারা যারা অরুণার বাড়িতে নিত্য যাতায়াত করতেন তাদের প্রত্যেকের। এরপর বসাক বাড়ি, মিত্র বাড়ি, দত্ত বাড়ির প্রত্যেক মেম্বারের। আর অবশেষে মিলে গেল একজনের ফিঙ্গারপ্রিন্ট, আর সে হলো বসাক বাড়ির সায়ন বসাক। আমরা ইমিডিয়েট সায়নকে থানায় ডেকে আনি, বসাই ইন্টারোগেশন রুমে বারবার প্রশ্ন করি, আর উনি বলেন, আমি বারবার বলছি তো স্যার, আমি খুন করিনি। আমি অরুণাকে কিছু টাকা দিয়েছিলাম ওর স্বামীর চিকিৎসার জন্য, এর আগেও দিয়েছিলাম।
সেদিন টাকা দিতে গিয়ে দেখি ওর বাড়ির দরজা খোলা। ভেতরে গিয়ে দেখি অরুণার লাশ ঘরের ভেতর পড়ে আছে। ভিকটিমের বডিতে যে ছুরিটা পাওয়া গেছে তাতে তো তোর আঙুলের ছাপ স্পষ্ট। আমি জানি না ম্যাডাম সেটা কি করে হলো। বিশ্বাস করুন ম্যাডাম, আমি খুন করিনি। পূজা, সায়নবাবু বোধহয় নিজের চালানো চুরিটার কথা মনে করতে পারছেন না। আচ্ছা, আমাদের এই সিস্ট মেটেরিয়ালসগুলো কোথায় আছে জানো? কোথায়? মালখানায়, তাই তো? তুমি মালখানায় খবর দাও, চুরিটা আনার ব্যবস্থা করো। কিন্তু স্যার, ওর তো মনেই পড়ছে না যে ও খুনটা করেছে। তাহলে আর কি, তোমার হাতে সুখটা এবার করে নাও। টায়ার হলে আমাকে খবর দিই, আমি আসছি। ওকে স্যার। বেস্ট অফ লাক। বিশ্বাস করুন ম্যাডাম, সত্যি কথাটা বল। আমি খুন করিনি। কিন্তু বাবা অরুণা আন্টিকে অকারণে খুন করতে যাবে কেন, সেটাই তো বুঝতে পারছি না। জানি না, বিলিভ মি দি, আমি জানি না, কিচ্ছু জানি না আমি। নিতা, বলো কি হয়েছে এসব? কে শুনছি পুলিশ নাকি সায়নকে অ্যারেস্ট করে নিয়ে গেছে? কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। পুলিশ সাসপেক্ট করছে সায়ন নাকি অরুণাকে খুন করেছে। অরুণা বলতে ওই যে মেয়েটা তোমাদের বাড়িতে কাজ করতো? হ্যাঁ। কিন্তু সায়ন হঠাৎ অরুণাকে কেন খুন করতে যাবে? জানি না, আমি কিচ্ছু জানি না। অতনুদা, তুমি তাড়াতাড়ি একটা ভালো উকিলের সাথে যোগাযোগ করো। হ্যাঁ, সে তো করবই, কিন্তু তার আগে আমাদের এটা ক্লিয়ার হতে হবে সায়ন আদেও অরুণাকে খুনটা করেনি তো? আমার বাবা খুন করতে পারে না। হাজারটা লোক এসে যদি আমাকে বলে আমার বাবা খুন করেছে, আমি তো বিশ্বাস করি না। কোথায় গেল? ওর ঘরে গেল। ওর যখনই মন খারাপ করে তখনই ও ঘরে গিয়ে কাঁদে। আর তুমি কাঁদবে না? আমি কেন কাঁদবো? আমি তো এটাই চেয়েছিলাম। এই তোমার মেয়ে কদিন মিটু নিয়ে ভীষণ লাফালাফি করছিল। এরপর যখন জানবে যে ওর পাপা, ওর প্রিয় পাপা এই মিটু কেসে ফেসে যাওয়ার ভয় ভিকটিমকে নিজের হাতে মার্ডার করেছে, তখন ওর পাপাকে ঘৃণা করবে। ভালোই তো হলো, আমাদের রাস্তাটাই ক্লিয়ার হয়ে যাবে। এটা চিনতে পারছিস? হ্যাঁ ম্যাডাম, এইটা তো আমাদের বাড়ি ফল কাটার ছুরি। তা তোদের বাড়ির ফল কাটার ছুরি অরুণার বাড়ি গেল কি করে? অরুণার বাড়ি যাওয়ার আগের দিন আমি আর আমার বন্ধু অতনু আমাদের বাড়িতে বসে ড্রিঙ্ক করছিলাম, আর এই ছুরিটা দিয়েই তো আমি ফলটা কেটেছিলাম। ও মাই গড! কি হলো, বোমা ফাটলো মনে হচ্ছে? ফাটলো কি স্যার? এটা একেবারে বিস্ফোরণ। বাবা, বিস্ফোরণ? তা শুনি। স্যার, সায়ন বসাক যখন বারবার বলছিল যে ও খুনটা করেনি, তখন সায়ন বসাকের কথায় খানিকটা বিশ্বাস করে আমি ওর আশেপাশে যারা আছে তাদের কল লিস্টের খুনের সময় টাওয়ার লোকেশন বের করতে দিয়েছিলাম টেকনিক্যাল টিমকে। তাহলে সেখানে বোঝা যাচ্ছে যে খুনটা সায়ন বসাক করেনি, করেছে অন্য কেউ। এক্স্যাক্টলি স্যার। দেখুন, অরুণা খুন হয়েছে 9:57 আর ঠিক 10টার সময় সায়নের বন্ধু অতনু সায়নের ওয়াইফ নিতাকে কল করেছে, আর তখনই ওদের কল লিস্ট অনুযায়ী ওদের টাওয়ার লোকেশনটা নথিভুক্ত হয়ে যায়। আচ্ছা, সেখানে দেখাচ্ছে নিতা বসাকের টাওয়ার লোকেশন অমরাবতী মোড়, অর্থাৎ বাড়ি, কিন্তু অতনুর টাওয়ার লোকেশন সুভাষপল্লী বস্তি, মানে ক্রাইম সিন। বাহ বাহ বাহ, ভেরি গুড জব পূজা, ভেরি গুড জব। থ্যাংক ইউ স্যার। সবই তো হইল, বাকি কি রইল? কপতিকে তুলে আনা। আর বিলম্ব নয় পূজা, আর বিলম্ব নয়। তুলে আনো ওই কপতিকে। তোদেরকে ধরবার জন্য আমরা অনেক পণ্ডশ্রম করেছি, আর তোরা আমাদের হাত থেকে বাঁচবার জন্য অনেক পণ্ডশ্রম করেছিস। এবার সমস্ত শ্রম পণ্ড না করে সত্যটা উদ্ঘাটন কর। বল। আমি আর সায়ন একই স্কুলে, একই কলেজে পড়তাম, এমনকি একই জায়গায় চাকরিও করতাম। সেই সূত্রপাতে সায়নের বাড়িতে আমার যাতায়াত, সেখানে গিয়ে আমার নিতার সাথে পরিচয় হয়।
বন্ধুত্ব হয়। হঠাৎ একদিন টের পাই আমি আর মিতা দুজন দুজনকে ভালোবাসি। তারপর যখন সায়ন অফিসে চলে যেত আর দিয়াও যখন স্কুলে চলে যেত, তখন আমি অফিস ছুটি করে চলে যেতাম সায়নের বাড়িতে মিতার সাথে সময় কাটাতাম। বিছানায় মানুষ কি করে? শোয়, ঘুমোয়। তাহলে তুমি বসে আছো কেন? তাহলে এসো তোমায় নিয়ে শুয়ে পড়ি। তুমি আমাকে নিয়ে শোবে? হ্যাঁ। এই যে মশাই, এটা কার বিছানা জানো? তোমার বন্ধু সায়নের। তোমার সাহস তো কম নয়, তুমি তারই বিছানায় তারই বউকে নিয়ে শুতে চাইছো? কই না তো, আমি তো আমার প্রিয় বান্ধবীকে নিয়ে প্রেমিকার বিছানায় শুতে চাইছি। ও, তাহলে তো কোনো বাধাই নেই। না, কোনো বাধা নেই। মিতা, আমরা কি বিয়ে করতে পারি না? না। কেন না? তুমি সায়নকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে নাও। দিয়া কোনোদিনও মানবে না। ওর পাপাকে ওর প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। ওর পাপার সাথেই ওর সব প্রেম, ভালোবাসা, মান, অভিমান সব কিছু। আর যদি কখনো এরকম হয় যে ওর পাপাকে ঘেন্না করলো, তখন? এরকম কোনোদিনও হবে না, এই জীবনে তো কোনোদিনও নয়। একদিন অরুণা আমাদের সম্পর্কটা দেখে ফেললো, তখনই আমি ঠিক করলাম যে অরুণাকে বাড়ি থেকে তাড়াবো। কিন্তু কিছুতেই বুঝতে পারছিলাম না যে কিভাবে তাড়াবো, কারণ সায়নকে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হতো। তারপর সায়ন একদিন আমাকে নিজেই এসে বললো যে অরুণাকে নাকি চোর বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়াতে হবে। আমিও একবার রাজি হয়ে গেলাম, কিন্তু কিছুতেই বুঝতে পারছিলাম না যে সায়ন কেন এরকম একটা কথা বললো। তারপর অতনুর থেকে সবটা জানতে পারলাম। সায়ন অরুণাকে 20,000 টাকা দিয়েছিল স্বামীর চিকিৎসা করানোর জন্য। তার বিনিময়ে ও অরুণার সঙ্গে বেড শেয়ার করেছিল। ও হঠাৎ ভয় পেতে শুরু করলো এই ভেবে যে অরুণা হয়তো ওকে মিন্টু কেসে ফাঁসিয়ে দেবে। একদিন সকালবেলা ও আমার সাথে দেখা করে ওর ভয়ের ব্যাপারগুলো নিয়ে ও সম্পূর্ণভাবে আমার সাথে আলোচনা করে। আমি সব কথা ভীষণ মন দিয়ে শুনেছি। তারপর আমি মিতাকে ফোন করে সবটা জানিয়েছি। তখন মিতা আমায় বললো যে আমি আজকে সন্ধ্যাবেলা বাড়িতে থাকবো না, তুমি এসে ওকে এমন একটা প্ল্যান দাও যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। তো তোরা দুজনেই শিওর ছিলিস যে সায়নবাবু প্ল্যানটা তোদের মেনে নেবে? সায়ন একটা গাম্বাট, ওর নিজের বিচার বুদ্ধি যুক্তি খুব কম, আর সেই কারণেই ওনাকে অসহ্য লাগে। জাস্ট প্রত্যেকটা মেয়েই চায় একটা বুদ্ধিমান পুরুষকে ভালোবাসতে, কিন্তু সায়নের কাছে আমার আর রতনুর কথাই বেদবাক্য। ওর নিজের কোনো ওপিনিয়ন নেই। গাম্বাড়ি বটে, যে পুরুষ মানুষ নিজের বউ বন্ধুকে অন্ধের মতো বিশ্বাস করে সে তো গাম্বাড়ি। যাই হোক, বলে যা। সেদিন আমি সন্ধ্যাবেলা সায়নের বাড়িতে যাই। ওকে আমি বলি পরের দিন সকালবেলা 11টা নাগাদ অরুণার বাড়িতে গিয়ে ওকে কিছু টাকা দিয়ে অরুণার মুখটা বন্ধ করে দিয়ে আসতে। তো ওকে সাজেশন দিয়ে তো আরেকটা কাজ করলি, সেটা না বললে হবে? হ্যাঁ, সায়ন যখন ড্রিঙ্ক করে সোফায় বুধ হয়ে পড়েছিল, তখন আমি পকেট থেকে রুমাল বার করে এই ফল কাটা ছুরিটা তুলে নিয়েছিলাম। সায়ন সত্যিই গাম্বার, নয়তো আমি মুখ ফসকে বলেই দিয়েছিলাম। ও একবারও জানতে চাইলো না আমার কাছে যে আমি কি করে জানলাম যে অরুণার বাড়িটা সুভাষপল্লীতে। ও সোজা গাধার মতো আমার কথা শুনে অরুণার বাড়িতে ছুটতে চলে গেল। সায়ন ওখানে যাওয়ার আগেই তো তুই আসল কাজটা সেরে ফেলেছিস। আপনি? হ্যাঁ, অতনু, চিনতে পারছো না? কেন চিনতে পারবো না? আসুন আসুন, ভেতরে আসুন আসুন। আপনাকে চিনতে পারবো না? সায়ন দাদাবাবু না থাকলে বৌদির ঘরে আপনাকে দেখা যায়, সেটা আমি জানি। হ্যাঁ, সেসব কথা তুমি আবার কাউকে বলোনি তো? কাকে আর বলবো, আমিও তো সেই একই দোষে দোষী। আচ্ছা, তুমি মিটু কেসের সম্বন্ধে শুনেছো? হ্যাঁ শুনেছি, মুখোশ পরা ভদ্রলোকেরা ওতে ফাঁসছে। তা তোমার ওই সায়ন দাদাবাবুর নামে একটা মিটু কেস দেবেন? কেন দেব? উনি তো আমার উপর ঝাঁপিয়ে পড়েননি, বরং আমি গিয়েছিলাম ওনার কাছে। কেন, উনি তোমায় বলেনি আমি তোমায় টাকা দিলাম আর তুমি আমার শরীর দাও? ওটা উনি বোকামো করেই বলেছেন, কারণ তার অনেক আগের থেকেই আমি নিজেকে ওনার কাছে সঁপে দিতে চেয়েছিলাম। আমি ওই টাইপের মেয়ে মানুষ নই দাদাবাবু, যে ধান্দার জন্য দাদাবাবু বলে গায়ের উপর ঢেলে পড়বো, আবার ধান্দা না মিটলে কেস খাওয়াবো। বেশ, তাহলে তুমি যখন তোমার দাদাবাবুর নামে মিটু কেসটা দিলেই না, তাহলে তোমার দাদাবাবু তার থেকেও বড় সড়ো কিছু কেস খাক। কি কেস? খুনের কেস।
কার খুনের? তোমার খুন। মানে দাদাবাবু কি করছেন? কি কেন মারছেন আমাকে দাদাবাবু? কেন? এরপর সায়ন সেখানে পৌঁছয়। তারপর ঘরেতে গিয়ে দেখে মেঝেতে পড়ে আছে অরুণার লাশটা। সায়ন পালায়, কিন্তু ছুরিতে ওর আঙুলের ছাপটা থেকে যায়, যে ছুরিটা মানুষ মারার নয়, ফল কাটা। সায়ন কেসটা খায়। তোরা দুজনে ভেবেছিলিস যে তোরা দুজনে চালাক আর সায়ন বোকা, তাই তো? ইয়েস। এইবার জেলের ঘানিটা কে টানবে আর জেলের বাইরে কে থাকবে সেটা তোরা দুজনে ঠিক করবি। ওই যে একটা কথা আছে না, অতি চালাকের গলায় দড়ি। পূজা, চলো। সায়নও নিজের অজান্তে বলেছিল মি টু, আমিও, অর্থাৎ আমিও ভিকটিম নই, আমিও অপরাধী। আর এটাই ছিল মুভমেন্টের মূল জয়। আসলে অপরাধীকে অপরাধ স্বীকার করানো, যাতে দ্বিতীয়বার সে আর অপরাধ না করে। আন্দোলনে সবসময় বিপ্লবেরই জয় হয়, প্রতিহিংসার নয়। তাই সাবধানে পা ফেলুন, কারণ আপনার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কোনো না কোনো অপরাধ। তাই আবারও বলছি, সাবধান হন আপনি, সাবধান হও বাংলা।